আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। আলোচনা করব কানপুর টেস্ট এবং সাকিব আল হাসানের ভাগ্য নিয়ে। যিনি আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন তার আসলে বিশেষ কোনো পরিচয় যদি বলি বিশেষণের দরকার পড়ে না। মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কানপুর টেস্ট প্রথম সেশনে 98, মানে আজকের দিনে প্রথম সেশনে 98 রান যোগ হলো, উইকেট গিয়েছে আরও 3টা। কি বলবেন এই অবস্থায়? না, এই সেশনটা আমি বলবো যে 50-50, যেহেতু আমরা 98 রান করেছি, 3 উইকেট পড়ে গিয়েছেন। 3টা উইকেটের মধ্যে একটা খুব চমৎকার বল ছিল, আর বাকি 2টা উইকেটই আসলে আমরা গিফট করেছি। লিটন এবং সাকিবের যদি আউটটা দেখি, ব্রিলিয়ান্ট ক্যাচ, দুইজনেরই চমৎকার ক্যাচ নিয়েছেন রোহিত শর্মা এবং সিরাজ, কিন্তু দুইজনই আসলে ওই সিচুয়েশনের দরকার ছিল না আর কি, এই ধরনের শর্টস খেলাটা। তারপরে মমিনুল অসাধারণ, তার 13তম 100 করলেন 1 বছর পরে আর কি। 1 বছর আগে আফগানিস্তানের সাথে মিরপুরে 100 করেছিল। অসাধারণ, অনেক দিন পরে আমি বলবো যে পুরো কন্ট্রোল একটা ইনিংস দেখেছি। 16টা বাউন্ডারি, একটা 6 মেরেছেন। যেই মমিনুলকে আমরা শুরুর দিকে দেখতাম, সেই ধরনের একটা ইনিংস আমি আজকে দেখলাম। পুরা কম্প্যাক্ট ছিল। হ্যাঁ, 92 এবং 96 রানের 2টা 50-50 চান্স ছিল। ভাগ্য ভালো যে ওগুলো হাতে যায়নি বিরাট কোহলি এবং ঋষাদ পান্টের হাতে। জিতলে আউটও হতে পারতেন, কিন্তু এটাই আসলে ক্রিকেট। তো সোফার 200+ রান। মিরাজ ব্যাটিংয়ে আছেন, আশা করব যে লাঞ্চের পরে আরও যেন একটা সেশন অ্যাটলিস্ট 20-25টা ওভার যেন আমরা খেলতে পারি, এইটা আমার আশা থাকবে। কারণ যেহেতু আজকে 98 ওভার খেলা হবে, কালকে আবার 98 ওভারের খেলা আছে। তো এর আগে আমরা ইন্ডিয়াতে যে কখনোই ম্যাচ জিততেও পারিনি, ড্র হয়নি, যদিও 2 দিন খেলা হয়নি বৃষ্টির কারণে, অলমোস্ট 2.5 দিন খেলা হয়নি। তো এটা একটা অপরচুনিটি আমি মনে করি যে আমাদের ভালো মতন আরও যদি একটা সেশন ব্যাটিং করতে পারি আমরা, বাকি যে 4টা উইকেট আছেন এটা নিয়ে যদি একটা সেশন ব্যাটিং করি, তাহলে রান কিন্তু আরও 100 রান করা সম্ভব হবে। মমিনুলের ক্ষেত্রে যেটা বলছিলেন যে কম্প্যাক্ট ব্যাটিং, 170+ বল তিনি ফেস করেছেন এবং ভারতীয় বোলাররা তিনি যেভাবে দরকার তাদেরকে সেভাবে খেলেছেন। তার ইনিংসগুলো কীভাবে বিশ্লেষণ করবেন? 13টা টেস্ট শতক তার হলো, সবগুলোই আসলে এশিয়ার মাটিতে। হ্যাঁ, সবগুলো এশিয়া। চিটাগাংয়ে মনে হয় 7টা, মিরপুরে মনে হয় 3টা, শ্রীলঙ্কাতে একটা করেছেন এবং ইন্ডিয়াতে। তো মিরপুরে মনে হয় 5টা হয়তো বা। আচ্ছা। তো এইভাবে শ্রীলঙ্কাতে তার প্রথম সেঞ্চুরি ছিল 2019 বা 21-এ মনে হয় ছিল, যে দেশের বাইরে প্রথম সেঞ্চুরি। এটা কানপুরে সেঞ্চুরি করেছেন। আমরা ইন্ডিয়াতে দেখেছিলাম মুশফিকুর রহিম মনে হয় 100 করেছিলেন প্রথম 2019-এ যখন গিয়েছিলেন। তারপরে সেকেন্ড পারসন যে মমিনুল 100 করলো ইন্ডিয়ার মাটিতে। ব্রিলিয়ান্ট ইনিংস, আজকের ইনিংসটা পুরো ইম্প্যাক্ট ছিল। আমি বলবো যে ডিফেন্স স্ট্রং ছিল, বাজে বল পানিশ করেছেন, গেম প্ল্যানটা খুব চমৎকার ছিল, উইকেটটাও ভালো ছিল, এটা মানতে হবে। যেহেতু প্রথম দিন মাত্র 35 ওভার খেলা হয়েছে, সেখানে তার 40 রানের একটা ইনিংস ছিল নট আউট। তো ডে 2, ডে 3-তে বৃষ্টির কারণে হয়নি। ডে 4-এ এসে ফার্স্ট স্পেলটা কিন্তু অসাধারণ বল করেছিল। আমি বলবো যে ওই সময়টা মুশফিকুর রহিম বেশি ফেস করেছেন, মমিনুল কিন্তু কম ফেস করেছিলেন। সেই কারণে তার জন্য একটা অ্যাডভান্টেজ ছিল যে সে আর নন স্ট্রাইক থেকে বলগুলো দেখা এবং বোঝার জন্য তার জন্য সহজ হয়েছে। ওই শুরুর দিকে কিন্তু আমরা দেখেছি যে মুশফিক বেশি ফেস করেছেন এবং একটা মিসজাজ করে আউট হয়ে গিয়েছেন। যে লিফট করতে গিয়ে বলটা যতটুকু সে আশা করেছেন তার থেকে বেশি রিভার্স সুইং করেছেন। আমি বলবো যে সুইংটা বেশি করেছেন এবং আউট হয়ে গিয়েছেন। কিন্তু মমিনুলের ডিফেন্স, শর্ট সিলেকশন সব কিছু আজকে খুব কন্ট্রোল ছিল। যখন সে ব্যাটিং করছিলেন আর কি স্টান্সটা নিচ্ছিলেন, খুব ফোকাস মনে হচ্ছিল এবং বেসটা খুব স্ট্রং মনে হচ্ছিল। দুই পায়ে মাটিতে যেভাবে স্ট্রং থাকা উচিত, সেই জিনিসটা দেখে ভালো লেগেছে। উনি কি তার ব্যাটিং অ্যাপ্রোচে কোনো পরিবর্তন এনেছেন? আমরা তামিম ইকবালকে বলতে শুনেছিলাম যে লেগ সাইডে তিনি একটা সময় খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করতেন না, সেই জায়গায় কি কোনো পরিবর্তন এনেছেন? আপনি তো তাকে দেখেছেন। আজকে আমার কাছে তারকে যেটা ভালো লেগেছে, তার
স্টান্স যখন নিয়েছেন খুব ফোকাস ছিলেন, বডি ওয়েটটা চমৎকার মিডলে ছিলেন, আচ্ছা। দুই পায়ের উপরে ভর দিয়ে যেভাবে আমরা দাঁড়াই নর্মালি এভাবেই দাঁড়াই, কিন্তু তার স্টান্সটা বিশেষ করে ব্যাকলিফট, আমরা যখন ব্যাকলিফট করি, আপনি যদি আজকে মুশফিকের যে জিনিসটা আমার কাছে লেগেছে যে সে যখন ব্যাট তার শরীরের থেকে একটু দূরে থাকতেন, কিন্তু মমিনুলেরটা দেখা যাবে যে দুই হাত কিন্তু তার ক্লোজে ছিল। আচ্ছা। তো খুব কন্ট্রোল মনে হয়েছে মমিনুলের আজকে ব্যাটিংটা। রাইট। আর বলছিলাম মুশফিকের কথা, মুশফিকের আউটটা যদি দেখেন তার আগের বলটাও ঠিক একই Inside লেন্থে হয়ে- ছিল, একই স্পটে পড়েছে, সুইং করেছিলেন। ওইখানে কি আরেকটু সাবধান থাকা দরকার ছিল কিনা, যদি বলটা না ছেড়ে দিতেন তিনি? না, যেই জিনিসটা করতে পারতো আর কি পুরো ইনিংসটা আমি দেখেছি যে সামনের দিকে মুভ খুব কম করেছেন। উইকেটের মধ্যে আপনার ক্রিজের মধ্যেই দুইটা পা ছিল, যদি সামনের দিকে সামনের পাটা মুভ করতো তাহলে হয়তো আরেকটু ওই বলটা হয়তো স্টাম্পে না লেগে হয়তো পায়ে লাগার অপরচুনিটি থাকতো। যেহেতু সে দুই পাই ক্রিজের মধ্যেই ছিল, এতটা বাইরে ছিল আসলে অলমোস্ট এটা কিন্তু 7 নাম্বার স্টাম্পের বল, সেখান থেকে যেভাবে ঢুকেছে আনলাকি। এই ধরনের বলে আউট হলে আনলাকি, কিন্তু যখন আপনার একটা বলার এই ধরনের সুইং করায়, বোথ সাইড সুইং করায়, তখন ব্যাটসম্যানের কিন্তু উচিত যে ইনকামিং বলের চিন্তা করা, যে বল ভিতরে আসবে আমি খেলবো, বাইর হলে চলে যাবে, তখন আপনি সার্ভাইভ করতে পারবেন। তো মুশফিকের আউট নিয়ে আসলে এটা কিছু বলার নেই। এটা এক্স্যাক্টলি। চমৎকার একটা বল। দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুশতাক খান বলছি ধানমন্ডি থেকে। জি। আহ, আমি একটু সাকিব আল হাসানকে নিয়ে একটা কথা বলতে চাই। জি। আম, আহ, আমি সাকিব আল হাসান রিটায়ারমেন্ট ঘোষণা দিয়েছে। আমি একজন খুবই ভক্ত তার, কিন্তু তার এইভাবে চলে যাওয়াটাও খুব একটা মেনে নিতে পারছি না। তো সাকিব আল হাসানের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে খেলোয়াড় হিসেবে আমরা তাকে মনে রাখতে চাই সারা জীবন, অন্য কোনো পরিচয়ে না। তার কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারাও একটু মতামত দিবেন, যে সে যদি একটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে তার যে ভুলগুলি ছিল সেইগুলি নিয়ে সে যদি একটা সরি বলতো, একটু ক্ষমা চাইতেন। ক্ষমা চাইলে সম্ভবত আমার মনে হয় না কেউ ছোট হয় কখনো। বাংলাদেশের মানুষ তাকে আমি জি, জানি জি, জি। অবশ্যই সবাই আমরা ক্ষমা করে দিতে পারি, এবং তার এই যাওয়াটা বাংলাদেশ থেকেই হোক, তার এই বিদায়টা বাংলাদেশ থেকেই হোক, এটা আমরা সবাই চাই। এবং তার কাছে একটা অনুরোধ থাকবে, সে যদি আমাদের জনগণের কাছে বা তার ভক্তদের কাছে একটা জি, sorry বলতেন, এবং অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন সাকিব ভক্ত, তাকে নিয়ে মতামত জানাচ্ছিলেন। অলরেডি সাকিব একটা প্রেস কনফারেন্সে কিছুটা বলেছিলেন এসব বিষয়ে কথা। আমরা সাকিবের আউটটা নিয়ে কথা বলতে চাই, যে বলছিলেন যে উইকেটটা এসে অনেকটা বিলিয়ে দেওয়ার মতো। এই ধরনের পরিস্থিতিতে এই রকমের একটা শট খেলা কিছুটা কি দায়িত্বহীনতা বলবেন, নাকি বলবেন যে প্রেসার রিলিজের জন্য সাকিব সেটা করেছেন? আজকে আসলে ব্যাটিংয়ে নামার আগে ক্যামেরা দেখাচ্ছিল খুব অ্যাগ্রেসিভ মুডেই শ্যাডোগুলো করছিলেন, যে পজিটিভ মাইন্ডে। তো প্রথম টেস্ট ম্যাচে কিন্তু দুই ইনিংসে খুব কন্ট্রোল ব্যাটিং করেছিল, ডিফেন্স নিয়ে খুব সচেতন ছিল যে ডিফেন্স, কিন্তু আজকে খুব অ্যাগ্রেসিভ মাইন্ডে ছিলেন। যদিও অ্যাটাকিং ফিল্ডিং ছিল, যেই বলে আউট হয়েছেন ঠিক তার আগের বলে কিন্তু চমৎকার একটা বাউন্ডারি মেরেছেন। কিন্তু আশ্বিন এতটা এক্সপিরিয়েন্স, 500 উইকেট নেওয়া বলার, সেম অ্যাকশনে বল করেছেন, জাস্ট পেসটা একটু কমিয়েছেন এবং জাস্ট আপনার 6 ইঞ্চি দূরে বলটা পড়েছেন। তো সেই জায়গায় সে মিস করে ফেলেছেন। দায়িত্বহীন বলবো না, আমি বলবো যে আসলে সে হয়তোবা চেয়েছেন যে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে প্রেসার রিলিজটা করার জন্য, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে তার প্রসেসের বাইরে সে কাজটা করেছেন। যেই প্রসেস নিয়ে সে প্রথম টেস্টে খেলেছিলেন, যে বল আসবে আর ম্যারিট অনুযায়ী খেলবো, কিন্তু আজকে হয়তোবা একটু ডিফারেন্ট কিছু চিন্তা করেছেন, যে না অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে প্রেসার রিলিজটা করতে চেয়েছেন। এটা হতে পারে। রাইট। ডিভিলিয়ার্স তাকে নিয়ে একটা পোস্ট করেছেন যে তিনি যেভাবে শেষের দিকে চোখের সমস্যা নিয়ে ব্যাট করছেন। আপনি তো তার সঙ্গে একই টিমেই খেলেছেন, মানে যদি বলি বাংলাদেশ টিমের বাইরেও ঘরোয়া লিগগুলোতে আপনার একই টিমে সাকিবের সঙ্গে। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে বর্তমান সাকিব আর আগের সাকিব, মানে বর্তমানের স্ট্রাগলটা তার কেমন যাচ্ছে, মানে এই যে শারীরিক সমস্যার কারণে? না, ডেফিনেটলি আমরা যারা ক্রিকেট ফ্যান আর কি, সাকিবের যারা ভক্ত,
যারা ইয়াং স্টার আছেন, ডেফিনেটলি এখনকার সাকিবকে আমরা কেউই কিন্তু এই সাকিব চাই না, যে যেভাবে আপনি স্ট্রাগল করছেন। ডিভিলিয়ার্সের ইন্টারভিউটা আমিও দেখেছি এবং সেই জায়গায় তারও এই সমস্যাটা হয়েছিল শেষের দিকে। সাকিব নিজের থেকেই অনেকগুলো চেষ্টা করছিলেন, টি শার্ট মুখে দিয়ে বা এখন একটা ব্যান্ড মুখে দিয়ে ব্যাটিং করার চেষ্টা করছেন। যদিও আমি বলবো যে অনেক ইমপ্রুভ হয়েছে। আপনি যদি T20 50 ওভার ওয়ার্ল্ড কাপ থেকে চিন্তা করেন, প্রথম 2 ম্যাচে তো আমরা আসলে জানতাম না তার এই সমস্যাটা। যখনই আমরা জানতে পেরেছি এবং তার খেলাগুলো আমরা ফলো করেছি, বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে যে 40 রানের ইনিংসটা খেলেছেন, তখন থেকে বোঝা যাচ্ছিল সে প্রচুর স্ট্রাগল করছেন তার ভিশনে। তো সেই জায়গা থেকে সে বিপিএলও কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ দেখেছি যে ব্যাটিংয়ে নামেনি, জাস্ট অ্যাজ এ বলার হিসাবে সে খেলেছেন। তারপর T20 ওয়ার্ল্ড কাপেও দেখলাম। এই টেস্ট সিরিজে কিন্তু যেই জিনিসটা সে নিজের থেকে বের করেছেন, যে রাবার বা একটা ব্যান্ড কাম দিয়ে ব্যাটিং করছেন, হেড পজিশনটা অনেক বেটার, অনেক বেটার। কিন্তু আমরা আসলে যারা এইভাবে স্ট্রাগল করে খেলাটা আসলে আমরা দেখতে চাই না। ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে, যেহেতু সে সুপারস্টার, 1 নাম্বার র্যাঙ্কিংয়ে প্রায় 18 বছর ধরে ছিলেন, তো সেই জায়গায় আমার মনে হয় যে রাইট ডিসিশনই সে নিয়েছেন, যে অবসর নেওয়াটা। সেক্ষেত্রে তিনি ওয়ান ডে খেলবেন, এই ব্যাপারটা কেমন দেখা, যদি এই ধরনের স্ট্রাগল করে? আপনার কথার সূত্র ধরেই যদি বলি, এইটাও সে আর কি সে ফিল করবে, যে যেহেতু ওয়ান ডে এখন আছে কিনা আমি জানি না, ওয়ান ডে কতদিন পরে খেলা হবে, বেশি দিন না, 3 মাস 4 মাস পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা রয়েছে সামনের বছরে, ছাড়া তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা মনে 3 মাস বাকি আছে। তো সেই কারণে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সে হয়তো পুরাপুরি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি সে এইভাবে স্ট্রাগল করেন, সেক্ষেত্রে তো ওই যে বাংলাদেশ টিমের আলটিমেটলি সেই ক্ষতিটা হবে যদি সাকিব পারফর্ম না করতে পারেন আরো একটা আইসিসি ইভেন্টে গিয়ে। না, যেহেতু সে আর কি অলরাউন্ডার, তার কাছ থেকে তো আপনি 10টা ওভার বোলিং তো পাচ্ছেন, সে তো বোলিং তো আপনাকে করে দেবেন। ব্যাটিংয়ে হয়তো আমরা যেভাবে আশা করছি আর কি পেয়েছি পুরো কেরিয়ারে, তার কাছ থেকে যেভাবে আমরা ব্যাটিংয়ে পেয়েছি, এখন হয়তো ব্যাটিংটা ওইভাবে হচ্ছে না, তো বোলিং তো আপনি পাচ্ছেন। তো আর যেহেতু বেশি লম্বা সময়ও নেই, 3-4 মাস বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সেই কারণেই হয়তো বা সে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে হয়তো ডিসিশন নেবে পুরাপুরি ওই ফরম্যাটও ছেড়ে দিবেন কিনা। এর মধ্যে কি আপনার সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে? না, আমি জাস্ট ইংল্যান্ডে সে কাউন্টি খেলতে যখন গিয়েছিলেন, তখন একসাথে আমরা ডিনার করেছিলাম সেদিনই, যেদিন সে ইংল্যান্ডে এসেছিলেন। তো তখন এই যে বর্তমান যে পরিস্থিতি, কি বললেন, এসব বিষয়ে নিশ্চয়ই তো আলোচনা হয়, মানে কতটা চাপ? বর্তমান পরিস্থিতি মানে আমি জাস্ট ক্রিকেট নিয়ে আলাপ করেছি, তার যেই স্ট্রাগলটা করছেন হেড পজিশনটা নিয়ে, এটা যে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, সেইটা নিয়ে আলাপ হচ্ছে। পাকিস্তানে ভালো ইমপ্রুভমেন্ট দেখেছিলাম যে হেড পজিশনটা, কারণ তার আগে কিন্তু সেই স্ট্রাগল করছিল, যখনই একটা বল আসছে, ধরেন অফ স্টাম্পের বল আসছে, তার হেড দেখা যাচ্ছে যে অনেক বাইরে চলে যাচ্ছে, তারপর খেলছেন ওই জায়গা থেকে, কিন্তু এখন অনেকটা বেটার। এই টেস্ট ম্যাচে না, এর আগে আর ইন্ডিয়ার সাথে প্রথম টেস্টের 2টা ইনিংসে কিন্তু তার হেড পজিশনটা সুন্দর ছিল। তো খেলা নিয়ে অ্যাকচুয়ালি আলাপ হয়েছে, অন্য বিষয় নিয়ে আসলে কথা হয়নি। আরো একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাচ্ছি। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে বলছি, আমার নাম সাজিদ। জি, আমি বরিশাল জেলা স্কুলের 9ম শ্রেণীর একজন শিক্ষক। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে একজন ঐতিহ্যবাহী এবং একজন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান কাছে আমরা সবসময় এক্সপেক্ট করে থাকি যে একজন আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করে থাকবে, কিন্তু তার এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সে এখন বেশি পেতে পারছেন না। তাই তার তো উচিত যে মানুষের কাছে তার নিজের ওপিনিয়নটাকে তুলে ধরা, এবং পাশাপাশি সে কি চায় এবং সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মানুষকে জানানো, তাহলে তো সে নির্ভরই তার টেস্ট ক্যারিয়ারে ইতি টানতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক সাকিবের বিষয়ে মতামত জানাচ্ছিলেন। আমরা আরো কথা বলবো এসব বিষয় নিয়ে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কোথাও যাবে না, ফিরছে একটু পর।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ দলের সবারই একটা প্রশ্ন সাকিব আল হাসানকে নিয়ে, আমরা সাকিব কেন্দ্রিকটাই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে সাকিবের বিকল্প আসলে কে? টেস্ট দল গেল, টি-20 গেল, এখন যেটা হচ্ছে সামনের যে সিরিজগুলো আছে সেখানে কি হবে? সামনের টি-20 সিরিজে মিরাজের কথা বলা হচ্ছে সাকিবের বিকল্প হিসেবে, কিভাবে দেখছেন বিষয়টা? না, ডেফিনেটলি যেই পারফর্মার, এই পারফর্মার তো আর রাতারাতি আপনি পাবেন না, টাইম লাগবে। সাকিব বলেন বা তামিম, মুশফিক, আমরা যারাই খেলেছি শুরুর দিকটা তো সাকিব, তামিম, মুশফিকের অ্যাভারেজে অতটা ভালো ছিল না। পরে যে এখন তাদের 38, 39, 40 অ্যাভারেজ হয়েছে, তো সময় লাগবে। 18 বছর ধরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন না মুশফিক, সাকিব, ওরা তো যারাই আসবেন। মিরাজ তো আমরা চিন্তা করছি, কিন্তু মিরাজও কিন্তু অলমোস্ট 40+ টেস্ট ম্যাচ খেলছেন, এমন না যে সে নতুন। তো অবশ্যই তার কাছ থেকে হয়তো আমরা ওই এক্সপিরিয়েন্সটা পাবো। সাকিব যেই পারফরমেন্সটা করতো সেই পারফরমেন্সটা যদি তার কাছ থেকে আমরা পাই, এবং ডেফিনেটলি সাকিব থাকলে আমাদের খুব ইজি হয় সিলেকশন করাটা টিমে। একটা অলরাউন্ডার, আমরা যে কোনো একটা বলার বেশি খেলাতে পারি, একটা ব্যাটসম্যান বেশি খেলাতে পারি। সাকিব না থাকলে তো ওই জিনিসটা হবে যে হয় আমরা একটা বলার খেলাবো, আদারওয়াইজ একটা ব্যাটসম্যান। তো সিচুয়েশন ডিমান্ড করবে। জাকির আলী অনেক দিন ধরেই আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান করছেন, প্রচুর রান করছেন। রিসেন্টলি পাকিস্তানে যেও একটা ফার্স্ট ক্লাস ম্যাচে একটা 170 রানের একটা ইনিংস খেলেছেন। তো সে টিমে আছেন, হয়তোবা তার সুযোগ হতে পারে 6 নম্বর পজিশনে টেস্ট ম্যাচে। টি-20 দলটায় আমরা নতুনদের নিয়ে ভাবতে পারি না কেন? ধরেন এখন পর্যন্ত মাহমুদুল্লাহ তিনি আছেন, তার উপর শ্রদ্ধা রেখেই বলছি, তিনি তো 2026 সালে নিশ্চয়ই থাকার কথা না। 26 সালে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেখানে তিনি এই দলটায় কন্টিনিউ করছেন। অন্যদিকে যদি আমি দেখি ভারতের কথা, সেখানে সরে গিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা, সময় হয়েছেন, বিশ্বকাপ জিতেছেন, সরে গিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন কেন? দেখেন, আসলে আমাদের আগে যে বোর্ডটা ছিলেন ওনারাই আসলে, এবং সিলেকশন কমিটি যারা ছিলেন ওনাদের একটা আলাদা একটা প্রেশারে রাখতেন আমার কাছে মনে হয়েছে। মাহমুদুল্লাহর কথাটাই যদি আপনি চিন্তা করেন, 2023 বিশ্বকাপে হঠাৎ আর কি যাওয়ার আগে 3টা সিরিজে তাকে খেলানো হইলো না, তারপরে হঠাৎ করে তাকে আবার নেওয়া হয়েছে, এবং যে সাউথ আফ্রিকার সাথে ব্রিলিয়ান্ট একটা 100 করেছেন এবং ভালো খেলেছেন। আসার পরেই অলমোস্ট 18 মাস সে কিন্তু 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিল। তো সেইখান থেকে রেজাল্ট ভালো না হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। পরে আবার 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আর কি 23 ওয়ার্ল্ড কাপে ভালো খেলাতে আমাদের বোর্ড ডাইরেক্টর 2-3 জন ওনারা বলছেন যে সে অটোমেটিক চয়েস আর কি। একটা ফরম্যাটে আমরা ভালো খেললে আমরা আরেকটা প্লেয়ারকে অটোমেটিক চয়েস করে ফেলি, সেই জায়গাটায় আসলে সিলেক্টরদের কিছু করারও থাকে না। যখন আপনার একটা বোর্ড ডাইরেক্টর বলে দেয় যে এই প্লেয়ার অটোমেটিক চয়েস অন্য ফরম্যাটের জন্য, তখন তারা চাইলেও বাদ দিতে পারে না। তো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপটা অতটা ভালো হয়নি আর কি, বিশেষ করে মাহমুদুল্লাহ 50 ওভার ওয়ার্ল্ড কাপের পরে যেই ম্যাচগুলোই খেলছেন চেষ্টা করছেন তার বেস্ট খেলাটা খেলার, এক্সেপ্ট আফগানিস্তানের সাথে ওই ম্যাচটা অতটা ভালো খেলতে পারেনি, আদারওয়াইজ চেষ্টা করছেন। তো অবশ্যই তার জায়গায় ডেফিনেটলি সামনের বিপিএল এ যারা ভালো খেলবেন হয়তোবা তারা সুযোগ পেতে পারে। খুব সংক্ষেপে কানপুর টেস্টের ভাগ্য আপনি কিভাবে দেখছেন? কোন দিকে যাচ্ছে টেস্ট? যেহেতু আসলে আর 2 দিন তো বৃষ্টি, অলমোস্ট 2.5 দিন বৃষ্টিতে চলে গিয়েছেন। এই টেস্ট ম্যাচ এখন আমরা লাঞ্চের পরের সেশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা 2টা ঘন্টা ব্যাটিং করতে পারি তাহলে ইজিলি 60 থেকে 90 রান করা সম্ভব। তখন এই ম্যাচটা আসলে আমার কাছে মনে হয় যে ড্রর দিকে যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আপনাকে। ধন্যবাদ। কানপুর টেস্টের বাকি যে সেশনগুলো রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ দল যদি ঠিকঠাক ব্যাট করতে পারে সেক্ষেত্রে এই টেস্টটা ড্রয়ের কথাই বলেছেন আশরাফুল। লেটস সি যে আসলে টাইগাররা কি করে, সেটা করতে পারে কিনা। আজকের মতো বিদায় নিচ্ছি।